দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনৈতিক এবং দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি, আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। স্বাগত আপনাদের দুইজনকে। ধন্যবাদ। রনি ভাই, ঈদ উত্তর বেশ কিছু বিষয় আছে। আমি সময় থাকলে আমরা সব কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাই। শুরুতে একটু তেলের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। জ্বালানি তেল নিয়ে যে তেলেস্মাতি চলছে, এইটার কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। আজকে দেখলাম নড়াইলে একটা ঘটনা ঘটেছে। সেখানে ট্রাক চাপা দিয়ে একজন পাম্প ম্যানেজারকে মেরে ফেলা হয়েছে। রংপুরে ট্রাক লরি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে। রাজধানী সহ অন্যান্য দেশের বিভিন্ন স্থানে পাম্পগুলো প্রায় অধিকাংশই বন্ধ। তেলের জন্য এক ধরনের একটা হাহাকার অবস্থা তৈরি হয়েছে। এর মধ্যে আবার মজুতদারি ঘটনা ঘটছে, সেগুলো আবার উদ্ধার হচ্ছে। সব কিছু মিলে শুনতে চাই আপনার কাছ থেকে। প্রথমত হলো যে এই ঘটনাটা খুবই দুঃখজনক। প্রথম দুঃখজনক হলো যে জাতি হিসেবে আমরা এখানে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছি। জাতি হিসেবে এর কারণ হলো এই সমস্যাটা আমাদের দেশে নেই। মানে দুটো প্রোডাক্ট এখানে দেখুন, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল, এলপিজি, ডিজেল, এরকম আইটেমগুলো রয়েছে। তার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি? বেশি ব্যবহৃত হয় হলো ডিজেল। কোনো সমস্যা নেই ডিজেলের। আচ্ছা, এলপিজি আমাদের নতুন টার্মিনাল করেছে এবং এলপিজি আসে কাতার থেকে, কোনো সমস্যা নেই এলপিজির। আমাদের লোকাল যে গ্যাসের মাধ্যমে যে আমরা যে সিএনজি করি, কোনো সিএনজি স্টেশনে সিএনজি কোনো সমস্যা নেই। তো এখন প্লাস এই যে এলপিজির যে সিলিন্ডার হয়, কিছুদিন আগে সিলিন্ডার সমস্যা গেল, কিন্তু এখন সিলিন্ডারের কোনো সমস্যা নেই। তাহলে পেট্রোল এবং ডিজেলে কেন সমস্যাটা হচ্ছে? দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। এর কারণ হলো যে পেট্রোল এবং ডিজেলে আমাদের এই বাংলাদেশে সমস্যা হওয়ার 1% রিজন। এই কারণ হলো পুরো প্রোডাক্টটা লাইক ন্যাচারাল গ্যাসের মতো, এটা আমাদের নিজেদের প্রোডাক্ট। মানে আমরা যে এই যে আমাদের রিফাইনারিগুলোতে যে সেখান থেকে উল্লেখযোগ্য সংখ্যক অকটেন শুধু উল্লেখযোগ্য না, এতভাবে হয় যে অকটেন আমরা এক্সপোর্ট করতে পারি প্রয়োজনের তুলনায় এক্সপোর্ট, আর পেট্রোলটা হলো একদম 100% গেল এক। তো এখন এটার যে যারা ব্যবহার করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, ধনিক শ্রেণী, ঠিক আছে। তো এখানে কতগুলো কারণটা হলো, প্রথম কারণটা হলো যে এখানে এক শ্রেণীর মুনাফাখোর লোকজন আছে যারা মনে করে যেহেতু মধ্যপ্রাচ্যের সংকট হচ্ছে, তেলের দাম বেড়ে যেতে পারে, কাজে এখানে যদি আমরা কিছু মজুত করি তাহলে আমাদের এখান থেকে একটা ভালো নগদ টাকা আসবে। আচ্ছা, কেউ বলছে, সরি আপনাকে একটু আমি থামাচ্ছি, কেউ বলছেন যে এই মুহূর্তে সরকার যদি তেলের দাম কমিয়ে দেয় তাহলে দেখবেন যে সংকট দূর হয়ে যায়, মানে মজুতদাররা আর তেল আটকায় রাখবে না, মজুত করে রাখবে না। এটা হবে না, এটা হবে না। ওরা অনেক বড় বদমাইশ। মানে এই যে একটা গ্রুপ আছে যারা এই মজুতদারি করছে, এটা হলো আমাদের একটা জাতীয় চরিত্র। যে সারা দুনিয়া যেখানে ধরেন গৃহ ত্যাগ করে ফেলছে, সারা দুনিয়া যেখানে মানুষ হাহাকার করছে, মানুষ পাগল হয়ে গেছে এই যুদ্ধে, তো সেখানে ওয়াম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস। আমরা আল্লাহ আমাদেরকে এত দূরে ভালো রেখেছে, এখনো পর্যন্ত একটা বোমা আমাদের দিকে পড়তে পারতো। আমাদের এত একটা অসহায় দেশ, ইভেন মায়ানমারের সাথে একটা যুদ্ধ হতে পারতো, যেটা ইউনূস সাহেবের আমলে প্রায় হয়ে যাচ্ছিল। মায়ানমারের সাথে যুদ্ধ, ভারতের সাথে একটা যুদ্ধ হয়ে যাচ্ছিল। ভারতের সাথে যদি কোনো মতো একটা যুদ্ধ হতো আমরা তো সর্বনাশ হয়ে যেতাম। তো সেখানে আল্লাহ আমাদের ভালো রাখছে। কই আমরা নামাজ পড়বো, মসজিদে মোনাজাত করবো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, তা না করে আমরা পেট্রোল চুরি করতেছি। তো এই যে জাতি হিসেবে এটা আমাদের একটা খারাপ অভ্যাস। এক, ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলবেন না? দুই নম্বরে যেটা বলছি যে এটা এই সরকারের জন্য একটা এসিড টেস্ট। সরকার তার এসিড টেস্টে প্রথমে ভুল করেছে। মন্ত্রী মহোদয় প্রথম দিকে যে রেশনিংয়ের কথা বলছে, এটা একটা রং সিদ্ধান্ত ছিল। এই কারণ হলো আমাদের দেশে সবসময় আসলে 15 দিন থেকে 20 দিনের বেশি আসলে রিজার্ভ বেশি থাকে না, রাখার মতন ক্যাপাসিটি নেই। তো আমাদের 20 দিনের ক্যাপাসিটি ছিল। এখানে ওই যে বলছে যে রেশনিং হবে, এটা একটা রং সিদ্ধান্ত হয়েছে। ফলে এই দায়িত্ব এখন প্রধানমন্ত্রীকে নিতে হচ্ছে, সবাইকে নিতে হচ্ছে। দিস ইজ সেকেন্ড। থার্ড হলো যে এটা যে একটা দুর্বল সরকার,
এই সরকারের প্রশাসনের উপরে কোনো রকম কমেন্ট নেই। এই সরকারের যে ম্যানেজমেন্ট স্কিল শূন্য, মানে আগের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ম্যানেজমেন্ট স্কিল ছিল তার চেয়ে তো এই সরকারের ম্যানেজমেন্ট স্কিল যে খারাপ, এটা এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেল। মানে কিন্তু রনি ভাই, আপনারা বোথ দুজনের ক্ষেত্রে আমি বলতে পারবো, দুজনেরই আপনারা আগে বলেছেন ওই ইউনূস সরকারকে অত্যন্ত দুর্বল সরকার। আমরা বলছি যে ইউনূস সরকারের তিনটে কথা বলছি, উনিও বলছে আমিও বলছি। শেখ হাসিনার জামানাতে বলছি শেখ হাসিনার যাওয়াটা অপরিহার্য, কিন্তু সে যে কাজটা করেছে, সে যাওয়ার পরে যে আসবে শেখ হাসিনার চেয়ে খারাপ হবে, এই কথা আমরা বলেছি। আবার ইউনূসের জামানাতে আমি বলেছি যে ইউনূস থাকতে পারবে না, তার যাওয়াটা অপরিহার্য, কিন্তু ইউনূসের পরে যে আসবে সে আরও খারাপ হবে। এটা কিন্তু আমার টকশোগুলোতে সব জায়গাতে আমি সেম কথা বলেছি এবং ঠিক সেম ঘটনাই কিন্তু এখন ঘটছে। বিএনপি আসলে রাতারাতি সব কিছু পরিবর্তন হবে আমি কোনোদিন বলিনি, এবং আমি যে আশঙ্কাটা করেছিলাম তার সাথে আরও পরিস্থিতি খারাপ হচ্ছে। যেমন আমি ধারণা ছিল যে চাঁদাবাজিটা আসলে বিএনপির জমানাতে বন্ধ হবে। এখন সরকার প্রায় 5,000 তালিকাভুক্ত চাঁদাবাজের তালিকা করেছে, এর 90% হলো মানে বিএনপির বা রাজনৈতিক লোকজন, জামাতেরও নাই, আওয়ামী লীগেরও নাই। এখন এটা তো আমি আশা করিনি। আমি বলছি যে ঠিক আছে, বিএনপির যে মানে ইউনূসের জমানাতে যে চাঁদাবাজিটা হচ্ছে, তো যেহেতু তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা নাই, এই জন্য তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু রাষ্ট্র ক্ষমতা আসলে তারা এটা নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু 35 দিন হয়ে গেছে, চাঁদাবাজি কোথায় নিয়ন্ত্রণ হয়েছে এরকম কোনো নজির নাই। বরং আজকে আমি একজনের কাছে শুনলাম যে আগে একটা অফিস, সরকারি অফিস, সেখানে তাকে 7% কমিশন দিতে হতো আওয়ামী লীগের জমানাতে একটা বিশেষ সিন্ডিকেটকে। এখন সেখানে 3টা সিন্ডিকেট হয়ে গেছে এবং তারা বলতেছে যে 3জনই 7%, 7%, 7%, মানে 3 × 7 21% কমিশন না দিলে যে ভদ্রলোক কাজ পেয়েছে টেন্ডারের মাধ্যমে, সেই টেন্ডারটা বাতিল হয়ে যাবে, রিটেন্ডার হবে। তখন আমি তাদের বললাম যে এক কাজ করো বাবা, তুমি তো আমার কাছে নালিশ করলে, তুমি এক কাজ করো, তোমার কোম্পানির মালিক হিসেবে তুমি বলো এই কোম্পানির মালিক গোলাম মোল্লা রনি। তারপর তুমি ওই যারা চাঁদাবাজ আছে তাদেরকে বলো আমার সঙ্গে বসার জন্য। আমার বিশ্বাস যে তুমি অন্তত এই যাত্রায় রক্ষা পাবা। তো বলে সেটা তো ভালো বুদ্ধি, আই উইল ডু ইট। কিন্তু সমস্যা হলো যে ঘটনাটা তো ঘটছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই। তো আমি আশা করেছিলাম যে ইউনূসের চাইতে খারাপ হবে, কিন্তু এতটা খারাপ হবে এটা বোঝা যায় না। এখন একটা ছোট্ট উদাহরণ দিলাম যে তেলের এই জায়গাতে সমস্যা নাই, মন্ত্রী এটা ফালতু কথা বলে শুরু হলো। সেকেন্ড হলো মিসম্যানেজমেন্ট। রেশনিং তো এখন তুলে দিয়েছে, ওই তো রেশনিং এখন তুলে দিচ্ছে, কিন্তু সর্বনাশ যা হবার তো হয়েই গেছে, এখন পর্যন্ত কোনো উপকার তো আমরা পাচ্ছি না। থার্ডলি যেটা হলো যে এখন যে সিদ্ধান্তগুলো তারা একটার পর একটা নিচ্ছে, যেমন রেশনিং তুলে দিচ্ছে, পর্যাপ্ত তেল দিচ্ছে। মন্ত্রীও বলতেছে যে আগে যেখানে ধরুন ডেইলি 1 লক্ষ লিটার লাগতো, আমরা সেই 1 লক্ষ লিটার দিচ্ছি। আগে 12 ঘন্টায় এটা শেষ হতো, এখন এটা 3 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। তেল কোথায় যাচ্ছে? ভারত চলে যাচ্ছে। মানে আমার ঘরের তেল ভারত চলে যাচ্ছে, আমার সন্তান অন্যের বাবা ডাকতেছে, আমার স্ত্রী অন্যের ঘরে গিয়ে ঘর সংসার করতেছে, আমারই বধুয়া আনবাড়ি যে আমারই আঙিনে দেয়া। এর সাথে নির্বুদ্ধিতার যে লক্ষণ, এই যে সরকারের লোকজন যারা কথাবার্তা বলছে, এখন আবার তারা নতুন নিয়ম করছে, ফ্যামিলি কার্ডের মতো করে ডিজেল কার্ড করবে বা মানে ফুয়েল কার্ড করবে। সেই ফুয়েল কার্ড আবার কী করবে? স্বাক্ষর করবে ডিসি সাহেব। মানে এই সিদ্ধান্তগুলো ইটস নট এ স্মার্ট ডিসিশন। এখন এটা স্মার্ট ডিসিশন কি? এরপর হলো এটা হবে, প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। স্বরাষ্ট্রমন্ত্রী কি ঘুমিয়ে আছেন? তার কি চোখ নাই? তার কি কান নাই? এত লঙ্কাকাণ্ড ঘটে যাচ্ছে, এখন সে কি নিজে এই সিদ্ধান্ত নিতে পারে না যে এই জিনিসগুলো তাকে প্রধানমন্ত্রীর কঠোর, তারপর যেন তেন নয়। প্রধানমন্ত্রী মানে তার স্বরাষ্ট্রমন্ত্রীকে সাধারণ ভাষায় তিনি সতর্ক করেন নাই বা নির্দেশ দেন নাই, তিনি কঠোর ভাষায় নির্দেশ দিয়েছেন, এই বেটা এখন এই কাজ করবি। আপনি ল্যাঙ্গুয়েজটা চিন্তা করছেন যে পত্রিকায় যে জিনিসগুলো আসছে, এতে করে আসলে প্রধানমন্ত্রীর যে ওয়েট, এই যে কঠোর শব্দটা, কঠোর মিনস, আমরা কঠোর কখন বলি ছেলে মেয়েকে, একটা চল দিয়ে 32টা দাঁত খুলে ফেলবো আমার এই কথা না শুনলে, ঘরের বাইরে যদি দাও ঠ্যাং ভেঙে ফেলবো, এই তো কঠোর ভাষা। কঠোর ভাষা তো চুমা দিয়ে আমরা বলি না। তো এখন প্রধানমন্ত্রী নির্দেশ দিতেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ভাষায়, হোয়াট ডাজ ইট মিন? বলে এইভাবে হয় কি, নিজেরা এই অনেকগুলো মিডিয়া, তাদের মিডিয়াতে ভালো লোক নেই। আমি একটু এম এ আজিজ ভাইয়ের কাছে, আজিজ ভাই একই বিষয়, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তেলের সংকট কাটছে না কেন? এটা প্রথমে যে রেশনিং করে সমস্যাটা তৈরি হয়ে গেছে। যেমন এখন প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছে যে স্পট মার্কেট থেকে আপনার তেল কিনতে হবে। না, তেল কেনার তো তেল সাপ্লাই তো কোনো, আমি বলছি মানে কোনো সমস্যা নাই। না, আমি বলছি যে ধরেন রনি ভাই তো স্ট্যান্ডিং কমিটিতে ছিল,
আওয়ামী লীগের সময়। দেশাত্মক যোগাযোগ মন্ত্রণালয়। হ্যাঁ, যোগাযোগ মন্ত্রণালয়। এখন ধরেন আমাদের পেট্রোল অকটেন আমাদের কিন্তু সারপ্লাস হতে পারে, কিন্তু ওই পরিমাণে শোধন কিন্তু হচ্ছে না, যার ফলে 5 দিন 7 দিনের স্টক বাড়তি থাকে। তো রিস্ক জোনে এখন হরমুজ প্রণালী তো বন্ধ হয়ে গেছে। ওটা তো বলা হয়েছে যে তারা বন্ধু ইরান বলেছে, ইরাক বলেছে বন্ধু কয়টা দেশকে তারা ছাড় দিবে, 6টা। আমার দেশ সহ মানে হ্যাঁ, 5টা। বাংলাদেশ সহ 5টি ছাড় দিবে। কিন্তু ওই শিপ আসতেও তো প্রায় 10 দিন 15 দিন লাগবে। তো না, এই কিন্তু সংকট তো নাই আজিজ ভাই, যে আমরা কোনো সংকট দেখছি, এবং যেটি রনি ভাই বললেন বাস্তবতা এই যে না, আমি সবসময় ওইটাই 15-20 বলছি। দিনের মজুদ আমি থাকে। বলছি যে 5 দিনের হোক আর 8 দিনের হোক মজুত আছে তো, বাড়তি আছে তো, ফুরা যায়নি তো। রাইট। কিন্তু বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে রেশনিংটা করা হলো কেন? এই রেশনিং করাটা পেট্রোল এবং অকটেনের শর্ট, ডিজেল না গ্যাস না, পেট্রোল এবং অকটেন ব্যবহার করে কি মধ্যবিত্ত, যারা সমাজের ওপিনিয়ন বিল্ডার। এখন এর ফাঁক দিয়ে করতেছে কি, কিছু কিছু দুর্বৃত্ত তেল গোন স্টক করতেছে, আবার পেট্রোল পাম্পগুলো স্টক করতেছে, দাম বেড়ে যাবে এই অজুহাতে করে ক্রাইসিস তৈরি করে দিছে। এটা ম্যানমেড ক্রাইসিস আমি বলবো। আর সরকারের কিছু বলো যে আমার যে যখন রেশনিং করেছে, এবং তাদের খেয়াল করা উচিত ছিল যে এই রেশনিংয়ে এফেক্টেড কারা হবে, যাদের গাড়ি আছে, যারা অকটেন ব্যবহার করে, যারা পেট্রোল ব্যবহার করে, সমাজে তো তারাই ওপিনিয়ন বিল্ডার। এবং সেই সাথে আপনার সর্বক্ষেত্রে সিন্ডিকেট আছে, সিন্ডিকেটে তো হাত দেয় নাই। যেমন ধরেন রনি ভাই বললো আপনার বগুড়ার থেকে শুরু করে কারণ বাজার পর্যন্ত ট্রাক আসতেছে, চাঁদাবাজি কিভাবে হচ্ছে দেখালো। প্রথম আলোতে রিপোর্ট ছাপা হয়েছে, এগুলো তো মানুষ দেখে, তাই না? অর্থাৎ আগের যে সিস্টেমটা রয়ে গেছে সেটা তো সিস্টেমকে সিস্টেমে আনা, এটা কার দায়িত্ব, মানে কে করবে? এটা তো সরকারের দায়িত্ব। আচ্ছা। সেটা তো হয় নাই। এখন বলেন যে মন্ত্রী যদি বলে, এখন আপনারা যে আগে সমঝোতায় হলে আপনারা এই টেবিলে বসেই আগে বলে গেছিলেন এই ইউনূস সাহেবের ব্যাপারে যে এই দুনিয়ার সবচেয়ে দুর্বল সরকার হচ্ছে এই ইউনূস সরকার। আমি আবারও বলছি, দুনিয়ার সবচেয়ে দুর্বল, সবচাইতে অপদার্থ জি। এবং দুর্বৃত্ত এবং সবচাইতে লুট করছে বেশি, এই দেশটারে ফোকলা করে ফেলাইছে ইউনিট সরকার। ফোকলা, প্রত্যেকটার বিরুদ্ধে দুদকে মামলা আছে, অভিযোগ পড়েছে। এটা তদন্ত করতে হবে না? তারেক সরকারকে তদন্ত করতে হবে। দুদকে যেহেতু অভিযোগ আসছে সেটা তদন্ত করতে হবে। আপনি বলেন, এই যে ইউনুস 3-0 থিওরি নিয়ে সারা বিশ্ব কামাইতেছে না, জিরো আনএমপ্লয়মেন্ট, মধ্যবিত্ত নিম্নবিত্তের দিকে আছে, নিম্নবিত্ত হতদরিদ্র। না আজিজ ভাই, আমি ওইটাই বলছি যে আপনি এই কথাগুলো এখন যেটা বললেন এটা আগেও বলেছেন। না, যে কোনো ক্রাইসিস আসছে, মব ক্রাইসিস, অন্যান্য যত ক্রাইসিস আসছে, তখন আপনি এই শব্দগুলোই ব্যবহার করছেন। হ্যাঁ, এখন আবার যখন তেল নিয়ে এইটা হইলো, এখন আপনি কি বলবেন সেটা একটু শুনতে চাই। এখন তো ওইটাই বলছি যে রেশনিংটা করলো কেন? শুধু এইটুকুই ভুল, এই ভুল তো সরকার সংশোধন করেছে, তারপরও তো সেই অবস্থা যখন করেছে তখন অলরেডি চলে গেছে। এখন আপনি এই সরকারকে কি বলবেন এটা একটু শুনতে চাই। এখন সরকারকে বললো তার সিন্ডিকেট, এই সিন্ডিকেটে কারা জড়িত? সিন্ডিকেট কেন? তেল গোয়ান স্টক হচ্ছে কেন বলেন তো? পরিবর্তিত অবস্থা, অভ্যুত্থানের পরে আসছে সরকার, নতুন ইলেকশনে দায়িত্ব নিছে, এই তেল তো আছে। আমরা তো তেল শর্ট না, তেল 5 দিন 7 দিন 10 দিন স্টক আছে তো। ওই সময় এই ভিতরে তেল না আসলে না শর্ট পড়বে। তেল শর্ট পড়ে কেন? পেট্রোল পাম্প বন্ধ থাকে কেন? সেটি তো আমরা জানতে চাই। এটা হলো স্টক করে। স্টক করে, আপনি তো সরকারে আছেন, আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমার তো ওই জায়গায় কথা, অর্থাৎ আমার বক্তব্য ওই জায়গায় যে আগে আওয়ামী লীগের সময় যা ছিল, আমরা এই কারণ বাজারে যান না, আপনার এখানে কাউকে জিজ্ঞেস করেন, বলতে আপনি চাঁদা দেন, কেউ স্বীকার করবে না। যে চাঁদা নেয় সেও স্বীকার করে না, যে চাঁদা দেয় সেও স্বীকার করে না। কারণ চাঁদা, আমি একবার দেখি জরিপ হচ্ছে, একজন ব্যবসায়ী বলছে আমার তো ব্যবসা করে খেতে হবে, এটি ইঙ্গিত যথেষ্ট। তা আপনাকে বুঝতে হবে যে আগের আওয়ামী লীগের ফ্যাসিস্ট সময়ের যা কিছু ঘটছিল, একমাত্র একটা উপরের দিকে একটা প্রলেপ চেষ্টা করতে দেখতে পাচ্ছি, তাছাড়া তো কাজের কাজ তো ফিল্ড লেভেলে কোনো পরিবর্তন আসে না। আমি বিরতি নেই, তার আগে একটু শুনে যেতে চাই যে এই সরকারকে আপনি কি বলবেন, শক্তিশালী সরকার
কার্যকারী সরকার, দুর্বল সরকার? আর একটু পরে, মাত্র 1 মাস বয়স। না এই তেল নিয়ে, অন্য কোনো বিষয় নেই, তেলের ম্যানেজমেন্ট। এটা তেল নিয়ে আমার বক্তব্য হচ্ছে তাদের যে এই যে রেশনিং, এইটা হচ্ছে মূল সমস্যা তৈরি করছে। আর তেল যে গায়েব হয়ে যাচ্ছে, এটা হলো এই সিন্ডিকেট, এটা হলো চাঁদাবাজির ন্যায় আর একটা জিনিস। সুতরাং এটা দুইটা জিনিসে ব্যর্থ হওয়ার পরে ক্রাইসিস। তেল তো শর্ট নাই না, তারপরে এখন এই সরকারকে কি বলবেন? তেল ম্যানেজমেন্ট নিয়ে আপনি মানে কোন জায়গায় রাখবেন? তেল ম্যানেজমেন্ট করতে পারে নাই, করতে পারে নাই, কিন্তু কোনো দুর্বলতা নাই। না, দুর্বলতা 1 মাসে দুর্বল সবল কেমনে? না তেল ম্যানেজমেন্ট তো আসছে ভাই, তেল ম্যানেজমেন্ট নাও থাকতে পারে নাই। জি, আমার মনে হয় ক্লিয়ার। আমি তো বললাম আপনাকে যে আপনার তেল তো শর্টই পড়ে নাই, তার আগেই বলছে একে এত লিটার দেওয়া হবে, ওকে অত লিটার দেওয়া হবে, এই করছে না? করতে গিয়ে মানুষ সব হুমকি খায় পড়ছে। এবং এই তেল অকটেন এবং তেলের তো শর্ট নাই, এইটা ন্যায় মধ্যবিত্ত, আর সারা বাংলাদেশ আউট হয়ে গেছে। ক্লিয়ার। রনি ভাই, আরেকটু বিষয় আছে, তাই এই বিষয়টা নিয়ে আলোচনা করে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাব। আজকে সচিবালয়ে ঈদ উত্তর প্রেস ব্রিফিংয়ে আমাদের যোগাযোগ মন্ত্রী বলেছেন ঈদ যাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে। তো আপনার কথা একটু শুনতে চাই। প্রথমত নারী কথাটা বলার প্রয়োজন ছিল না, দরকারও ছিল না। এই কারণ হলো যে এমনি মানুষ অশান্তির মধ্যে আছে। কেউ বলছে যে এই উক্তি মানে সাবেক যোগাযোগ মন্ত্রীর ভাষণ ট্যুর না, সাবেক যোগাযোগ মন্ত্রী যে ভাষণ দিতেন অনেক ম্যাচিউরড। মানে ওবায়দুল কাদের আর কোথায় রবিউল? মানে ওবায়দুল কাদের যদি আপনি আকাশের চাঁদ ধরেন, তার যে পলিটিক্যাল ম্যাচুরিটি, তার যে এডুকেশন, সারা জীবন ভালো ছাত্র, স্ট্যান্ড করা, একটা দলের সেক্রেটারি, তার অনেক বক্তব্য আছে, আমরা ট্রল করি কিছু কিছু জায়গাতে, সেটা সে পার্টিকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু মন্ত্রণালয় নিয়ে তার যে বক্তব্যগুলো ছিল ভেরি পয়েন্টিভ। তো সেখানে রবিউল সাহেব যেটা আছেন, তিনি সেই বিএনপির শীর্ষ ওয়ান অফ দ্য টপ 100 নেতার মধ্যেও পড়েন না। তো তিনি তো পার্টিকে রিপ্রেজেন্ট করছেন না ওবায়দুল কাদেরের মতো, তিনি শুধুমাত্র তার মন্ত্রণালয়কে রিপ্রেজেন্ট করছেন। তো এখন এই প্রথমবারের মতো সংসদ সদস্য হলেন এবং দিস দ্য ফার্স্ট টাইম একটা পাবলিক অফিসে বসলেন। আমাদেরও অনেকের অভিজ্ঞতা ছিল না, কিন্তু যেহেতু আমরা সংবাদপত্রের সাথে জড়িত ছিলাম, ব্যবসা করেছি, সমাজের একটা লেভেল ছিল, ফলে একেবারে প্রথম এমপি হওয়ার পরেও কিন্তু 2008 সনে আমাদের যে একটা বেশ কয়েকজন আমরা যারা তরুণ আসছিলাম, আমি, পার্থ, মাহি, আমাদের একটা সামাজিক একটা ওয়েট ছিল। তো এই ওয়েটটা নতুন যারা এমপি হয়েছেন তাদেরকে গেইন করার জন্য অন্ততপক্ষে 6-7 মাস বা 1 বছর সময় লাগতো। একটা লোক সারা জীবন পুলিশকে ভয় পেয়েছে, ওসির ভয়ে সে দৌড়ে পালিয়েছে, এখন সেই ওসি তাকে সালাম দিচ্ছে, সেলুট দিচ্ছে, এটা গ্রহণ করে এটা হজম করার জন্য একটা নির্দিষ্ট 6 মাস সময় লাগে। তো সেটা না করে তারা যেভাবে একেবারে প্রথম দিন থেকে লম্ফঝম্প করছে, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তারা মানে অনেক আগের থেকেই মন্ত্রী এমপি ছিলেন, তাদের বাবাও ছিলেন, তাদের দাদাও ছিলেন, ফলে এটা তাদের জন্য ভাত মাছ। ফলে হলো কি, তারা তাদের মতো করে কথাবার্তা বলছেন, কিন্তু পাবলিক এটা ভালো মতো গ্রহণ করছে। শুধু একটা মন্ত্রণালয়ের আমাদের যে অবস্থা, অবকাঠামোগত অবস্থা, নানা লিমিটেশন, এর মধ্যে থেকে এই ঈদ যাত্রায় স্বস্তি নিয়ে আসা অথবা কোনো ব্যবস্থাপনায় বিরাট কোনো কিছু করে ফেলানো কি সরকার বা একজন মন্ত্রণালয়ের মন্ত্রীর পক্ষে কিছু করার কিছু আছে? একেবারে অসম্ভব। এখানে তো উনি যদি খালি বলতেন যে বাবারে আমি নতুন নিয়েছি, আমি দোয়া করে প্রাণান্তর চেষ্টা করছি, যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার এবং আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামীতে এই ক্ষয়ক্ষতি যেভাবে কমানো যায় আমি সর্বোচ্চ চেষ্টা করব, আর আপনারা পরামর্শ দেন আমাকে। এটা ওনার প্রতিমন্ত্রী ঠিক হুবহু এই ভাষণ না হলেও সারাংশ এটাই মানে দাঁড়িয়েছে। প্রতিমন্ত্রী ছাত্র দলের রাজনীতি করতেন, সম্ভবত সভাপতি ছিলেন, পলিটিক্যালি অনেক ম্যাচিউরড, ফলে তার মানে যারা পলিটিক্স করে আসে তাদের এই ধরনের কথাবার্তা আসে। এখন যোগাযোগ মন্ত্রীও পলিটিক্স করেছে, রবিউল ইসলাম সেও পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স করেনি, সে যেটা করেছে টকশোতে আসছে, ধানমন্ডির পলিটিক্স করেছে, আর পার্টি মানে পাওয়ার পলিটিক্স। ধরেন যে কোনো কারণে সে একটা বড় মন্ত্রী হয়ে গেছে, এখানে আমানুল আমানের মতো লোক হয়নি, খালিদ কবির খোকনের মতো হয়নি, নাজিমুদ্দিন আলম সাহেব নমিনেশনই পায়নি, ফজলুল হক মিলনের মতো কিংবদন্তি ছাত্র নেতা মন্ত্রী হয়নি, সেখানে রবিউল সাহেব হয়েছেন। মিনস বিএনপির যে পাওয়ার হাউসগুলো আছে সেই পাওয়ার হাউসের সাথে
তার একটা ভালো লিঙ্কেজ ছিল বা আছে। এখন পাওয়ার হাউজের সাথে হয় কি, আপনি ধরেন একজন মানুষ, এখন আপনিও জিওর পাওয়ারফুল ম্যান, তো পাওয়ারফুল ম্যান আপনার শরীরে 1000 ভোল্ট পাওয়ার আছে, আর আমার শরীরে 10 ভোল্ট পাওয়ার আছে, কিন্তু আপনার সাথে আমার সাথে একটা সংযোগ স্থাপন করে দেওয়া হয়েছে, ফলে কি হচ্ছে, আমি সবসময় 1000 ভোল্টে চলতেছি। 1010 ভোল্ট। হ্যাঁ, 1010 ভোল্টে আমি চলছি। তো এটা মানে মানুষের ইমব্যালেন্সড হয়ে যায়, মানুষ ইমব্যালেন্সড হয়ে যায় আনন্দে। অনেক সময় দেখবেন যে ওই যে মানুষ নতুন শিশু আসে, কোলে নেয়, কোলে নিয়ে চুমা দেয়, দিয়ে সে কত কথা বলে, ওরে আমার বাবুরে, পুতু পুতু বাবুরে, তুতু তুতু বাবুরে, তুমি আমার সোনারে, তুমি আমার জাদুরে, এই যে কথাগুলো বলে মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। তো এইভাবে হয় কি, আপনি যখন খুব বেশি পাওয়ারফুল হয়ে যাবেন, আপনাকে যখন কেউ বেশি ফ্ল্যাটারিং করবে, ফুলাবে, একদম ফুলাতে ফুলাতে এমন করবে, আপনার বেলুনের অবস্থা কী হয়, ধরেন একটা বেলুনের ওজন আছে 1 তোলা, ওটাকে সে কিন্তু উড়ে না, কিন্তু যেই মুহূর্তে ওর মধ্যে 10-12 কেজির বায়ু আপনি ঢুকিয়ে দেন, ও বেলুন কিন্তু উড়ে যায়। এবং কখনো কখনো বেলুন এমনভাবে উড়ে যায়, 4-5 জনকে সহ উড়াই নিয়ে যেতে পারে। তো এইভাবে হয় কি, বড় বড় পথ পদবী অলনে ছাড়েন যখন মানুষ পায়, এটা আল্লাহর দিয়ে একটা নিয়ামত, এটার জন্য ব্রেক লাগবে, এটার জন্য আপনার অনেকগুলো কৌশল আছে। সেই কৌশলটা যদি মন্ত্রী মহোদয় যারা আছেন তারা রপ্ত করতে পারেন, তারেক রহমান সাহেব বেইজ্জতি হবেন না। আদারওয়াইজ লোকজন বলবে যে কি করেছে, 17 বছর 18 বছর বিদেশে থেকে আর লোক পাইলো না। আমার মনে হয় ক্লিয়ার। আমি একটু আজিজ ভাইয়ের কাছ থেকে যাই। আজিজ ভাই, আজকে আরেকটি সংবাদের দিকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব। সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরীকে আজকে উনি রিমান্ডে ছিলেন, গ্রেপ্তারের পর রিমান্ডে ছিলেন 5 দিনের, আজকে আবার ওনাকে 6 দিনের রিমান্ডে নিয়েছে মানব পাচার মামলায়। কি বলবেন? দেখেন, বিষয়টা হলো তার নানা মাসুদউদ্দিন চৌধুরী, কিছু তিনি কি 111-এর সময় সবচাইতে পাওয়ারফুল কুশীলব ছিল। তো মামলাটা মানব পাচারে হলো। মানব পাচার অপরাধ, তার বিচার হবে, কিন্তু ওইটা অ্যাভয়েড করা হলো কেন? সে তো ধরেন 111-এর অফিসিয়ালি কি 111-এর কোনো মামলায় আইনগতভাবে কোনো কিছু করা যায় কিনা দেখানো যায়। আপনার 111-এর সরকার বলা হতো আর্মি ব্যাকড সরকার, ওটা তো গণতান্ত্রিক সরকার ছিল না। তো গণতন্ত্রের যদি সরকার না হয়, তাহলে এই যে অনেক ঘটনা যে ঘটলো, দুর্ঘটনা ঘটলো, হ্যাঁ, আমি বলছি না প্রতিশোধ, আমার কাছে ভিডিও আছে, তারেক রহমান সাহেব যেভাবে ঝুলায় পিটলো, দোতলার থেকে ফেলাই দিল, সবগুলো আমার কাছে আছে। হ্যাঁ, তো এটার দায়িত্ব কারো না কারো আছে, সে জায়গা বার করলো না কেন? সেটা তো আপনি দোষী থাকলে তার বিচার করেন, কিন্তু এইভাবে করলেন নয়। তারপরে তিনি রক্ষী বাহিনীতে ছিলেন, প্রমোশন পেতে পেতে তিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, তিনি ডিজিডিপির চিফ ছিলেন, তিনি 9 ডিভিশন সবচেয়ে পাওয়ারফুল জায়গার তিনি জিওসি ছিলেন। হ্যাঁ, তো তিনি সব এই যে দুদুকে ব্যবসায়ী ট্যাবসায়ী অমক ধরিয়ে আইনে টাকা পয়সা, এটি তার বিরুদ্ধে অন্যতম একটি অভিযোগ যে উনি ওই সময় যখন মানে গুরুতর অপরাধ তদন্ত মানে কমিশনের যখন উনি দায়িত্বে ছিলেন, তখন বিভিন্ন ব্যবসায়ীদের ধরে নিয়ে উনি জোরপূর্বক টাকা আদায় করেছেন। না, বিষয়টা হচ্ছে ধরেন এগুলো কিন্তু জীবন্ত আপনার দোষ। আপনার মানব পাচার করছে, অনেকেই করে, ধরেন করছে, 1700 কোটি টাকা কামাইছে শুনছি, ধরে নিলাম করছে, কিন্তু যে ঘটনা, যে অপরাধের জন্য মানুষ, বাংলাদেশের মানুষ জানে যে -2 ফর্মুলা, এখন প্রধানমন্ত্রী হয়েছে, তাকে যে নির্মম নির্দয়ভাবে অত্যাচার করা হয়েছে, সবটার পিছনে উনি ছিলেন। তো তাহলে ওনাকে মানব পাচার, অর্থাৎ আমি চুরি করছি, আমি অপরাধ করছি, আপনারে খুন করছি, আপনি আমাকে চুরির মামলা দিলেন, এটা দিলেন কেন? এখনো শেষ হয়ে যায়নি, সামনে হয়তো আরো সুযোগ থাকবে, সামনে থাকবে, কিন্তু আপনার যে মোটা দাগে যে আমি যে ক্রাইম, আমি খুনি, চুরি করছি, এটা ছোট চোর, ধরেন ছোট অপরাধ, আমাকে মূল অপরাধে না করে এখনই তো বলা হচ্ছে যে যদি ধরেন ওই অপরাধে যুক্ত করেন, তাহলে তো মনে হবে যে সরকার এগুলো ঘটাচ্ছে, অপরাধ তো হয়েছে, দুদক তদন্ত করতেছে, ঠিক আছে করুক, কিন্তু আপনি খেয়াল করে দেখেন 7 তারিখে যে পল্টনে যেখানে সভা হলো, যেখানে নির্বাচন চাওয়া হলো, সেখানেও কিন্তু
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন প্রতিশোধ নয়, তিনি মৃত্যু পথযাত্রী, তারপরেও কিন্তু প্রতিশোধের কথা বলেন নাই। তো তারই তো ছেলে, আমরা ধরে নিতে চাই যে সে প্রতিশোধ বশত এই কাজগুলি করতেছে না। কারণ 1/11-এর কুশীলব, আমার বক্তব্য হলো ভিন্ন, যে গণতন্ত্রের বিপক্ষে যে অবস্থান যারা নিয়েছিল, -2 অর্থাৎ এদেশের পলিটিক্সদেরকে বিলীন করতে চেয়েছিল, তারা অপরাধ থাকলে তাদেরও বিচার, যেমন শেখ হাসিনা পালিয়ে গেছে। আমার মনে হয় ক্লিয়ার। একটু রনিবের মন্তব্য যে মানে শুনে আসি, আমরা কিন্তু শুধু মাসুদ না, আরও একজন সেনা কর্মকর্তাকে এই ঘটনায় গ্রেপ্তার, মামুন খালেদ সাবেক। আমি এখানে খোলামেলাভাবে বলতে চাই যে ঠিক আছে, সরকার তাদেরকে মানব পাচার, দুর্নীতি সকল মামলায় গ্রেপ্তার করেছে, এটা ঠিক। কিন্তু পাবলিক পারসেপশন হলো যে 1/11 সময় তারা যে ভূমিকা নিয়েছে, বিএনপি সরকারকে উচ্ছেদ করেছে, বিএনপির সঙ্গে বেইমানি করেছে, বিএনপি তাদেরকে বিশ্বাস করেছিল, আর জনাব আরাফাত রহমান কোকো তাকে পিটাতে পিটাতে এত অসুস্থ করে ফেলছে যে পরবর্তীতে সে মারা গেছে। আর তারেক রহমান সাহেবকে মেরে ফেলার প্ল্যান ছিল। এখন তো অনেক সেনা কর্মকর্তাই বলছে যে তাকে একবার মেরে ফেলার প্ল্যান ছিল, কিন্তু মাঝপথে জেনারেল মতিনকে সামহাও কেউ এসে, তারেক রহমান সাহেবের ওয়াইফ এসে বোধহয় বোঝানো হয়েছে, পরে মতিন সাহেব টেলিফোন করে মইনুল আহমেদকে বলে সেটাকে থামিয়েছে, আদারওয়াইজ তাকে মেরে ফেলতো, এরকম একটা বক্তব্য ছিল। কিন্তু না মারলেও তাকে যা করা হয়েছে এটা খুবই মানে 3টা ডাইমেনশনে। প্রথম হলো যে তাকে নির্যাতন করা হয়েছে, একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, রাষ্ট্রপতির ছেলে, তো তাকে আপনি বিচার করেন, তাকে আপনি বিচার করে ফাঁসিতে লুটিয়ে দেন, কিন্তু ফিজিক্যালি তাকে অ্যাসল্ট করবেন, এটা আসলে মেনে নেওয়া যায় না। 2 নম্বর হলো যে এই কাজগুলো তারা করেছে এতটা নির্মম নিষ্ঠুরভাবে, যেমন তাকে ফ্যানের সাথে টানিয়ে পিটানো হয়েছে, তাকে ফ্লোরে ফেলে পাড়ানো হয়েছে, তাকে দোতলা থেকে ফেলে দেওয়া হয়েছে, কেউ বলে তার হাড্ডির পিছনে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তারপর বেদমভাবে প্রহার করে তার সারা শরীরে আঘাতের চিহ্ন, এটা হলো মানে একটা নির্মমতা আছে। থার্ডলি হলো, এবং সমস্যার স্লোগান দিয়ে দেখো, হ্যাঁ, আর থার্ডলি হলো যে এই জিনিসগুলো করে আবার তারা ভিডিও ধারণ করেছে, ভিডিও ধারণ করে তারা সামহাও এটা আবার ইন্টারনেটে দিয়ে দিয়েছে, এগুলো করতেছে। ফলে কি হলো কি জানেন, আপনি যে কোনো সময় একজন ধরেন অপমানিত, লাঞ্ছিত হয়েছেন, কেউ আপনাকে ভীষণভাবে মারছে, করছে, এখন সারা দুনিয়া আপনাকে সম্মান করলো, আপনি দুনিয়ার বাদশা হলেন, কিন্তু কারণ বাজারে আপনি একদিন চড় খেয়েছেন, থাপ্পড় খেয়েছেন, যাওয়ার সময় কিন্তু আপনার এই জিনিসটা মনে লাগবে। আর এই যে জিনিসটাকে এত পাবলিকলি করে ফেলছে, এখন তারেক রহমান সাহেব যতই প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন, আমরা তাকে সম্মান দেখাচ্ছি, ততই ওই দৃশ্যগুলো তাকে কিন্তু আহত করছে, তার যারা নেতাকর্মী আছে তাদেরকে বিক্ষুব্ধ করছে। ফলে এখানে আসলে বাংলা ভাষায় আমি বলি যে এখানে আসলে ওই সমস্ত অভিনয় টভিনয় না করে তাদের প্রকাশ্য বলা উচিত যে তারা যে কাজগুলো করেছে এইগুলোর বিচার হবে, কেন এই কাজগুলো করেছে। এবং তারা যদি এর বলে প্রমাণ করতে পারে যে তারেক রহমান সাহেব সত্যিকার অর্থে এই অন্যায় করেছে, এই জন্য তাদেরকে আমরা মারছি, এই মারাটা আমাদের বৈধ ছিল, তারা রক্ষা পাবে, ছাড়িয়ে দেবো আমরা তাদেরকে। আর যদি তারা এই কাজগুলো না করে থাকে তাহলে তাদেরকে আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে যদি এই বিচারটা সুষ্ঠুভাবে না হয় এবং এই ধরনের কাজ না হয়, আগামীতে তো আপনাকেও মারবে, আমাকেও মারবে, ভবিষ্যতে যে প্রধানমন্ত্রী তাকেও মারবে, এটা তো বাড়তেই থাকবে। ফলে আমি মনে করি যে এই যে কাজটা হচ্ছে আমি স্বাগত জানাই, এবং এর সাথে সাথে শুধু মামুন সাহেব কিংবা ধরুন জেনারেল মাসুদ হবে না, এর সাথে সাথে সাহিত্যিক ছিল, সাংবাদিক ছিল, ব্যবসায়ী ছিল, ওনার দলের অনেক মন্ত্রী এমপি ছিল যারা বলছে তারেক রহমানকে মেরে ফেলো। মানে ওনার দলের সেই 2001 থেকে 6 সনে যে সকল মন্ত্রী এমপি ছিল, অনেক লোক যারা এই সংস্কারবাদী ছিল, তারা এই দলটাকে জিয়া পরিবার মুক্ত করার জন্য তারা এই মিলিটারি কর্মকর্তাদেরকে তারা ইনফ্লুয়েন্স করেছে, অনেকে টাকা দিয়েছে, ঘুষ দিয়েছে, আরও বেশি মারো, ওর পিঠে ঠ্যাং ভেঙে দাও, নলি ভেঙে দাও। এখন সেই সমস্ত লোক যদি আবার তারেক রহমান সাহেবের পাশে এখন থাকে, আই ডোন্ট নো, অবশ্যই ওনার কাছে, তাহলে তো উনি আবারও বিপদে পড়বেন, একই সমস্যা হবে। একটু বিরতি নিয়ে ফিরি। দর্শক দেখছেন সংলাপ প্রতিদিন, ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।